নমস্কার আচার্যজি। আজকের সম্পর্কগুলোতে সিচুয়েশনশিপের মতো শব্দগুলো খুব সাধারণ হয়ে গেছে। প্রকৃতি এক অন্তহীন কারণ আর ফলাফলের জাল। তুমি যদি কোনো ফলাফল দেখো, তুমি কখনোই নিশ্চিত করে বলতে পারবে না আসল কারণটা কি ছিল। বলে যে আমেরিকা একটা প্রজাপতি তার পাখা ঝাপটালে জাপানে একটা আগ্নেয়গিরি বিস্ফোরিত হতে পারে। এটাকেই বলে টিপিং পয়েন্টের নীতি। আমি নিজের ইচ্ছেতে আসিনি, তাই তো? যেমন হঠাৎ করেই এসেছি, তেমনি হঠাৎ করেই চলে যাব। নিশ্চয়ই গুণ্য ভবার্জুন, এখন বুঝতে পারছো এর মানে। অত সিরিয়াসলি নিও না ব্যাপারটাকে। এখানে দুইজনের অস্তিত্বই দ্বৈততার প্রমাণ। ব্যাপারটা এমনই, যেদিকে হাওয়া বইছে আমরা সেদিকেই আছি, তাই শান্ত পরিস্থিতিগতভাবে। আর তুমি পুরোপুরি অসাধারণ পরিস্থিতিগতভাবে। এটা সব কিছুর সাথে যোগ করে দাও। আমি তোমাকে ভালোবাসি, তুই একটা হারামজাদা। আমি তোর জন্য প্রাণ দিতে পারি, সবটাই পরিস্থিতিগতভাবে। তখন কিছুই আর কষ্ট থাকে না, কারণ তুমি জানো সবটাই ছিল পরিস্থিতির খেলা। নমস্কার আচার্যজি। আজকের দিনে সিচুয়েশনশিপের মতো শব্দগুলো সম্পর্কের জগতে খুব সাধারণ হয়ে উঠেছে। এতে মানুষ একে অপরের খুব কাছাকাছি থাকে, কিন্তু কোনো প্রতিশ্রুতি ছাড়াই। এটা অনেক সময় বেশ আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু এমন সম্পর্কগুলোর মধ্যে না কোনো গভীরতা থাকে, না কোনো স্থায়িত্ব। এমন সম্পর্ক কি সত্যিই কাউকে তৃপ্তি দিতে পারে? দয়া করে আমাকে বুঝতে সাহায্য করুন। সিচুয়েশনশিপ মানে কি? কি জিনিস সিচুয়েশনাল নয়? দেখো, সম্পর্ক দুই ধরনের হয়। যেগুলো পরিস্থিতি ভিত্তিক এবং পরিস্থিতি হিসেবেই মেনে নেওয়া হয়। যেমন ধরো, বাসে তোমার পাশে সিটে যে লোকটা বসে আছে, ঠিক তো? এখানে তুমি সহজেই মেনে নিতে পারো যে সম্পর্কটা কেবল পরিস্থিতিগত। আমি 36A আর সে 36B, তো আমার পাশে বসেছে, ঠিক আছে। এরপর কিছু পরিস্থিতিগত সম্পর্ক থাকে যেগুলোকে ইচ্ছাকৃত বলে ধরে নেওয়া হয়। যেমন এসএস সম্পর্কগুলো, যেখানে সম্পর্কটা পরিস্থিতিগত এবং সেটাকে সেভাবেই দেখা হয়, 36A 36B। আর এসভি সম্পর্কগুলো এমন, যেখানে সম্পর্কটা আসলে পরিস্থিতিগত হলেও তাকে ইচ্ছাকৃত বলে নাম দেওয়া হয়, ট্যাগ দেওয়া হয়। ইচ্ছাকৃত মানে নিজের পছন্দে, নিজের সিদ্ধান্তে, নিজের ইচ্ছায়। যেমন ধরো, একটা প্রেমের সম্পর্ক, আমি ওকে বেছে নিয়েছিলাম। প্রতিটা সম্পর্কই কেবল পরিস্থিতির ফল, আর কিছু না, একদমই না। একজন মহান দেশপ্রেমিক, তিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তুমি এই সীমানার এপারে মাত্র 2 ইঞ্চি দূরে জন্মেছিলে। সে যদি অন্যভাবে আগ্রহ দেখাতো, তাহলে তুমিও হতে পারতে একরকম দেশপ্রেমিক, কিন্তু শুধু অন্য একটা পতাকার পক্ষে। কিন্তু তুমি এটা মানবে না, বলবে, না না, আমার হৃদয় তো আমার নির্দিষ্ট পতাকার জন্যই ধড়ফড় করে। কিন্তু এটা তো একটা পরিস্থিতিগত ব্যাপার, সংযোগ মাত্র, এর বেশি কিছু নয়। সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভরশীল। পরিস্থিতির বাইরে কিছুই নেই। আর আশ্চর্যের বিষয় হলো, যখন তুমি দেখতে পাও যে সবকিছুই পরিস্থিতি নির্ভর, তখনই তুমি এমন এক জায়গায় পৌঁছাও যা পরিস্থিতির ঊর্ধ্বে। জিনিসপত্র সবসময় পরিস্থিতি নির্ভর থাকবে, কিন্তু তুমি পরিস্থিতির বাইরে যেতে পারো। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার যা কিছু আছে তা পরিস্থিতির উপহার বা ফল। এটা নিয়ে ঝগড়া বা তর্ক করো না, তুমি পারবে না। তোমার শরীর নিজেই প্রথমত একটা পরিস্থিতি। এই নিয়ে তো কত রকমের মজার কৌতুকও আছে, তাই না? কন্ডম ফ্যাক্টরিতে
2000টা বাচ্চার ছবি এসেছে, দারুণ সব ছবি, সুন্দর সুন্দর বাচ্চা। তারপর ওগুলো দেখানো হলো। আরজিএন জিজ্ঞেস করলেন, এগুলো কি? তারা বলল, গ্রাহকদের অভিযোগ। ওই বাচ্চাগুলো কোনোদিন জানতেই পারবে না যে ওরা আসলে কেবল পরিস্থিতির শিকার, গ্রাহকের অভিযোগের মতো কিছুটা। কেউ নিজের দায়িত্বে গাফিলতি করেছে, কন্ডোমগুলো খারাপ ছিল, সেখান থেকেই বাচ্চাগুলোর জন্ম। আর বাচ্চাটা বলবে, আমাকে দেখো, আমি ঈশ্বরের এমন এক চমৎকার সৃষ্টি, আমাকে সরাসরি স্বর্গ থেকে পাঠানো হয়েছে। স্যার, কোথাও একটু লিকেজ হয়েছিল, ব্যাস ওইটুকুই। এটাই তোমার পুরো অস্তিত্ব। অথবা সেদিন রাতে তোমার বাবা একটু বেশি ড্রাঙ্ক করেছিলেন, হয়তো সময় মতো নিজেকে সরাতে ভুলে গিয়েছিলেন। ব্যাস, এতটুকুই। আর তুমি নিজেকে ভাবো এক ধরনের ঐশ্বরিক অলৌকিক ঘটনা, মর্যাদায় মোড়ানো। হ্যালো, আমারও প্রত্যেকেই তেমন, সবকিছু পরিস্থিতির উপর নির্ভরশীল। তোমার লিঙ্গ, ত্বকের রং, জাতিগত পরিচয়, তোমার অস্তিত্ব। আসলে এখনকার গবেষণাগুলো ক্রমশই বলছে যে এটা শুধু যোগ্যতমের টিকে থাকার ব্যাপার না, এখানে দৈব চয়ন বা এলোমেলোতার দিকটাও কাজ করে। উন্নয়ন পুরোপুরি যুক্তিসঙ্গত নয়। এখানে একটা সম্ভাব্যতার দিকও আছে। এটা ঘটতে পারত, ওটাও ঘটতে পারত, দুটোরই কিছু না কিছু সম্ভাবনা ছিল, শূন্যের চেয়ে বেশি সম্ভাবনা, আর শেষমেশ এটা ঘটল। এমনকি যদি এ সম্ভাবনা কমও থাকত, তবুও এটাই ঘটেছে। এখন একে তুমি সবচেয়ে উপযুক্তে টিকে থাকা বা সবচেয়ে বেশি সম্ভাবনার জয় বলেও ব্যাখ্যা করতে পারো না। কারণ যখন তুমি বিবর্তনের দৃষ্টিকোণ থেকে অনেক প্রজাতিকে দেখো, তখন তারা খুব একটা উপযুক্ত নয় এবং কিছু সম্পর্কিত অন্যান্য প্রজাতির তুলনায়। যেসব প্রজাতি তুলনামূলকভাবে বেশি সক্ষম ছিল, তারা তো বিলুপ্ত হয়ে গেছে। আর যেগুলো এখনও টিকে আছে, তারা কিভাবে টিকে আছে? তাহলে নিশ্চয়ই এর মধ্যে কিছুটা এলোমেলোতা বা আকস্মিকতাও জড়িত। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করে। তুমি কখনোই নিশ্চিতভাবে বলতে পারবে না কেন এটা ঘটছে। ভারতীয় দর্শনে একে নিয়ার সংযোগ বলে। নদী আর নৌকা সবই সহযোগিতা। কারণ আর ফলাফলের এক অন্তহীন জাল। তুমি যদি কোনো একটা ফলাফল দেখো, তাহলে কখনোই ঠিক করে বলতে পারবে না আসল কারণটা কি। কারণ কারণগুলো নিজেরাই অসীম, আর ওগুলো কোনো সোজা সরল শৃঙ্খল নয়। এটা অন্তত দুই মাত্রিক একটা জালের মতো, সোজাসুজি লাইন নয়। সব কিছুই অন্য কিছুকে প্রভাবিত করছে। ওরা বলে, যখন কোনো প্রজাপতি আমেরিকায় তার পাখা ঝাপটায়, তখন সম্ভব যে জাপানে একটা আগ্নেয়গিরি বিস্ফোরিত হতে পারে। এটাকেই বলে টিপিং পয়েন্টের নীতি। ব্যাপারগুলো এমন এক চূড়ান্ত অবস্থায় পৌঁছাতে পারে যেখানে উটের পিঠে রাখা শেষ খড়কুটোটাই যথেষ্ট হয় ভেঙে পড়ার জন্য। তখন মনে হয় যেন ওই একটাই খড়কুটোই সবকিছুর কারণ হয়ে গেল। না, তা নয়। বিষয়টা একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে গিয়েছিল, আর তুমি কখনই জানতে না ঠিক কোন বিষয়টা ফাটল ধরাবে। সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করে। কখন সেই বিস্ফোরণ ঘটবে সেটা আগে থেকে বলা যায় না। সবটাই পরিস্থিতিগত। জ্ঞানী ব্যক্তি সব কিছুকেই এলোমেলো বা আকস্মিক বলেই মেনে নেন।
আর হাত জোর করে প্রকৃতির সামনে দাঁড়িয়ে থাকে, নিজেকে তার সঙ্গে এক করে না, পরিচয় দেয় না। উনি নিজেই যদি কারণ হন, তাহলে তো সব কিছু একটা ধারার মতো ঘটছে। আমি তার কারণ হতে পারি না। যখন আমি নিজেই কোনো কিছুর ফল, তখন আমি কিভাবে মূল কারণ হতে পারি? এবং এর কোনো প্রাথমিক কারণ নেই। সবকিছুই একটা প্রবাহ, সবই পরিস্থিতিগত। কিন্তু এর মানে এই না যে তুমি সবকিছুর প্রতি সম্মান হারিয়ে ফেলো আর ছেড়ে দাও। এর মানে এই না যে এখানে বসেই তুমি কাউকে মেসেজ পাঠাতে শুরু করো, আমি এখন বুঝলাম আমরা আসলে একটা সিচুয়েশনশিপে আছি, রিলেশনশিপে না। তাই মনে হয় আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমরা এটা বলছি না, আমরা বলছি তোমার শরীরটাও তো পরিস্থিতি ভিত্তিক। তাহলে তুমি কিভাবে ব্রেকআপ করবে? তুমি কি তোমার শরীরের সাথেও ব্রেকআপ করতে পারবে? না। আমি শুধু এটা অনুভব করলাম যে বিষয়গুলি আছে, আর শুধুই বিষয়গুলি আছে, আর বিষয়গুলোর একটা নিজস্ব প্রবাহ আছে। আর যখন তুমি এটা অনুভব করো, তখন তুমি সব বিষয়ের ঊর্ধ্বে একটা বিন্দুতে দাঁড়িয়ে থাকো। এটাই মুক্তি। সিচুয়েশনশিপ আর রিলেশনশিপকে আলাদা করে দেখার কোনো মানে নেই। রিলেশনশিপ বলে কিছুই নেই, সব কিছুই আসলে পরিস্থিতি। সম্পর্ক বললেই যথেষ্ট। সম্পর্ক নিজেই এক ধরনের পরিস্থিতি নির্ভর সম্পর্কের সমার্থক। তো ঠিক আছে, সেটা মেনে নাও। হ্যাঁ, এটা অবশ্যই পরিস্থিতি নির্ভর। ট্রেনটা দেরি করে এলো, আর তখন বৃষ্টি পড়ছিল। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ধর্মঘটে ছিল, এবং তখন মাঝরাত ছিল, ট্রেনটা দেরিতে ছাড়ল। তাই আমি বেরিয়ে এলাম, আর সেও বেরিয়ে এলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় যাচ্ছ? আরও কিছু অন্য কথা বলল। আমি বললাম, ঠিক আছে, চলো তবে যাই। আর সেখান থেকেই শুরু হলো একটা পুরো বংশের যাত্রা। 01, 02, 03, 04, যেমনটা ডাইনামিকে আছে ঠিক তেমনই। তুই কি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে ওই ধর্মঘটটা প্ল্যান করেছিলি? যদি এত অন্ধকার না হতো, ও আমার সাথে রাইড শেয়ার করতে রাজি হতো না। তুই কি রেলওয়ের সাথেও চক্রান্ত করেছিলি যাতে ট্রেনটা দেরিতে আসে? ট্রেনটা সন্ধে 7টায় পৌঁছানোর কথা ছিল। যদি ঠিক সময় পৌঁছাতো, তাহলে ওকে আমার সাথে রাইড শেয়ার করতে হতো না। তোমার কি বৃষ্টির দেবতার ওপর কোনো বিশেষ প্রভাব আছে? যদি বৃষ্টি না শুরু হতো, তাহলে ও আবার তোমার সঙ্গে রাইড শেয়ার করতে রাজি হতো না। কিন্তু বৃষ্টি হলো, তোমরা রাইড শেয়ার করলে, আর রাস্তায় গর্ত। সেই গর্তগুলো কি তুমি খুঁড়েছিলে? একটা বিশেষ গর্তে সে লাফিয়ে উঠে তোমার কোলে এসে পড়ল। সবই পরিস্থিতির ব্যাপার, কিন্তু তবু তুমি বলো, দেখো, তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি। তোমার কি ভালোবাসা? তাহলে কাকে ধন্যবাদ? বিদ্যুৎ বিভাগকে, গর্তকে, পৌরসভাকে, বিদ্যুৎকে, রেলকে, রাস্তা বিভাগকে? আর সেই মাতাল অটোওয়ালা সেদিন রাতে তার বউয়ের সাথে ঝগড়া হয়েছিল, আর সেও এমনভাবেই গাড়ি চালাচ্ছিল। বারবার ও তোমার ওপর পড়ে যাচ্ছিল। আর তারপর তুমি বলো, জানো তো, আমাদের দারুণ প্রেমের গল্প। আসলে তুমি কিছুই করনি। এত এত কারণ আছে, শুধু কারণই কারণ।
দেহের ভেতরের হরমোনগুলো প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে বদলায়। শুধু মহিলাদের নয়, পুরুষদের মধ্যেও। তো এটা কেবল একটা সম্ভাবনার ব্যাপার ছিল যে তোমাদের দুজনেরই হরমোনাল চক্র তখন শিখরে ছিল। তাই দুজনেই উত্তেজিত হয়ে উঠলে। যদি শরীরের এই চক্রগুলো না মিলত তাহলে কোনো মিলনই হতো না। কিন্তু তারপরও তুমি বলো আমার মহান প্রেম কাহিনী। আসলে এতে কিছুই মহানতা নেই। বোর্ড পরীক্ষার সময় তুমি অন্য কোনো সেন্টারে যাও, ঠিক তো? তোমার নাম কেশব, ওর নাম কামিনী। ও তোমার সামনে বসে আছে। সারাক্ষণ তোমায় ওর গন্ধ সহ্য করতে হচ্ছে। 1 মাস ধরে বোর্ড পরীক্ষাই চলছে, শুধু এই কারণ যে তুমি ওর কাছাকাছি আছো। তালিকায় ওর নামের পরেই তো তোমার নাম আসে। তুমি আর কি করতে পারো? কেউ না বুঝে তোমার নাম কেশব রেখে দিয়েছিল, তাই না? একবার আসল কেশবকে ভাবো তো। তুমি কি কখনো কামিনীর একদম কাছাকাছি ছিলে? এখন কে এ আর কে ই, কে ই বসে আছে কে এর পিছনে আর গন্ধ শুঁকছে। আর ব্যাপারটা এমন যে সে শ্যাম্পুটা ব্যবহার করছে যেটা ওর প্রাক্তন প্রেমিক ওকে উপহার দিয়েছিল। কিন্তু কে ই জানেই না যে কে এ সেই শ্যাম্পু ব্যবহার করছে যেটা প্রাক্তন প্রেমিক তার প্রাক্তন প্রেমিকার থেকে চুরি করে কামিনীকে দিয়েছিল। এখন কামিনী খুশি মনে সেই শ্যাম্পু ব্যবহার করছে আর ওই ছেলেটা পুরো গরম হয়ে উঠছে। আর সেখান থেকে কিছু একটা ঘটল। এটা মেনে নেওয়া অপমানজনক, তাই না? কিন্তু ব্যাপারটাই এমন। তুমি তোমার এন্ট্রান্স পরীক্ষার খাতায় কিছু টিক দিতে যাচ্ছ। ঠিক সেই মুহূর্তে একটা হঠাৎ করে উড়ে আসা মাছি এসে তোমার নাকে বসে আর তুমি মাছিটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। আর সেই ঝামেলায় পড়ে অপশন ডি এর বদলে ভুল করে অপশন সি টিক দিয়ে দাও। তাহলে তোমার র্যাঙ্ক 10টা খারাপ হয়ে গেল। তাই ইলেকট্রিক্যালের বদলে মেকানিক্যাল পেয়েছ। মানে ডিপার্টমেন্ট বলছি, খারাপ চিন্তা করো না। এইটাই তো হয়। 2 নম্বর কম পেলে খুব সম্ভবত তোমার র্যাঙ্ক অনেক নিচে নেমে যায়। আর যেহেতু তুমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে ঢুকে পড়লে, তাই একেবারে আলাদা একটা ক্যারিয়ারের ধারায় চলে গেলে, তাই না? আর সেটা কেন হলো? কারণ হঠাৎ একটা মাছি এসে তোমার বইয়ের ওপর বসে পড়েছিল। তুমি পাওয়ার গ্রিডে কাজ না করে অন্য কোথাও কাজ করছো। ভাবো তো, একটা নির্দিষ্ট পরীক্ষায় তুমি যে র্যাঙ্কটা পাও সেটা কতটা তোমার কেরিয়ার ঠিক করে দেয়। আর সেই র্যাঙ্কটাই আবার এত সব এলোমেলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে। সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভর করে, যদিও এটা মেনে নিতে আমাদের কষ্ট হয়। যখন তুমি দেখতে পাও যে সবই পরিস্থিতিগত, তখন আর কিছু নিয়ে খুব বেশি জড়িয়ে পড়ার দরকার মনে হয় না। কারণ যেটা আমার কাছে এসেছে সেটা তো কেবল কাকতালীয়ভাবে এসেছে, তাহলে আমি কেন বাধ্য থাকবো তাতে অটুট থাকার? তুমি এমন জিনিসের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারো না যা শুধু কাকতালীয় বা ভাগ্যের উপর নির্ভর করে, তাই তো? বাবা, তুমি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তোমার শুধু মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতেই কাজ করা উচিত। কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার? ওসব মাছি। ওদের একটা পুরো দল থাকলে তাহলে হয়তো আমি একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারতাম। মার্ক কর এটা, মার্ক কর ওটা, আর সবকিছু মুছে ফেলো। আর হঠাৎ করে এমন হয় যে যেগুলো তুমি আন্দাজে দাও সব কটাই ঠিক হয়ে যায়। তখন তোমার র্যাঙ্ক আরও ভালো হয়ে যায় আর তুমি হয়ে যাও কম্পিউটার ইঞ্জিনিয়ার। এই কেমন কমিটমেন্ট? কমিটমেন্ট নাকি র্যান্ডমনেস?
আমাদের সমস্যাটা হলো আমরা এলোমেলো ঘটনাকেই জীবনের গুরুত্বপূর্ণ জিনিস বলে ধরে নিই। আর তুমি যেহেতু এলোমেলো জিনিসগুলোকে জরুরি বলে ধরে নিচ্ছ, তাই যা সত্যিই জরুরি তার প্রতি তোমার কোনো সম্মান নেই। তোমার শরীরটা আসল জিনিস না, তোমার চিন্তাগুলো আসল না, ওসব বাইরের এলোমেলো প্রভাব থেকে আসছে। তোমার যা কিছু পছন্দ আছে খাবারের ক্ষেত্রেও, সেগুলো আসলে জরুরি কিছু না, ওগুলো সামাজিক প্রভাবেই গঠিত। তাই ওগুলোর প্রতি অতিরিক্ত সম্মান দেখানোর দরকার নেই। ওগুলোকে পবিত্র ভাবারও কিছু নেই, কারণ ওগুলো পবিত্র নয়। শুধু যা অপরিবর্তনীয়, যা কারণহীন, সেটাই পবিত্র। এলোমেলো জিনিসগুলোকে পবিত্র ভেবে নেওয়া ঠিক না। যেটা এলোমেলো সেটাকে হালকাভাবেই নিতে হয়, ফেলে দিতে হবে এমন না, কিন্তু গুরুত্ব দিয়ে ধরেও রাখতে হবে না, মজা করে নিলেই হয়। হ্যাঁ, আছে তো আছে, আমি তো শরীর ছেড়ে দিচ্ছি না, তাই এটাকে একটা ঠাট্টার মতোই নেব। আমার পছন্দের খাবার আছে ঠিকই, কিন্তু আমার স্বাদের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করব না। সব ঠিক আছে, আমি শান্ত থাকব, এসব নিয়ে বুঝতে পারছি। তুমি মেক্সিকোতে জন্মেছ, তোমার একটা আলাদা রুচি আছে। তুমি আরব থেকে এসেছ, এটা একটা নির্দিষ্ট পোশাকের পছন্দ, যেটা আমার কাছে একটু অদ্ভুত লাগে, কিন্তু তাও আমি জানি এটা একটা র্যান্ডম ব্যাপার। তারা যেসব কিছু হঠাৎ ঘটে সেসব নিয়ে ঝগড়া করে না। একজন লোক একটা নির্দিষ্টভাবে প্রশংসা করে আর উপাসনা করে, ওটা কি সে নিজে তৈরি করেছে? না, ওটা তো তার কাছে এসেছে কোথাও থেকে। আরেকজন আবার অন্যভাবে প্রশংসা করে আর উপাসনা করে। যখনই তারা বুঝবে যে এই জিনিসগুলো সবই পরিস্থিতির ওপর নির্ভরশীল, তখনই ঝগড়া বন্ধ হয়ে যাবে। না তুমি এটা তৈরি করেছ, আর না অন্য কেউ করেছে। এই জিনিসগুলো তো হঠাৎ করেই এলো, এদের সঙ্গে আর কি করব? ওই হালকা ভাবটাই আধ্যাত্মিকতার উপহার। কিছুই তোমাকে ভারী করে তোলে না, কারণ কিছুই অতটা গুরুত্বপূর্ণ নয়। এখন তুমি যে কোনো কিছু নিয়ে মজা করতে পারো, আর কিছু নিয়েই খুব সিরিয়াস হওয়ার দরকার নেই। সব কিছুই পরিস্থিতি ভিত্তিক, তাহলে এত সিরিয়াস হওয়ার কি আছে? একদিন হঠাৎ করে তুমি আমার কাছে এলে, একদিন হঠাৎ করেই তুমি চলে গেলে। হয়তো তুমি নিজেই ভাবলে চলে যেতে, অথবা মৃত্যু তোমায় নিয়ে গেল, তাও ঠিক আছে। একদিন তুমি এলে, একদিন তুমি চলে গেলে, তাতেও কোনো সমস্যা নেই। তোমার নিজের মৃত্যুটাও তোমার কাছে খুব একটা গুরুত্ব রাখে না। আমিও তো নিজের ইচ্ছেতে আসিনি, তাই না? যেমন করে হঠাৎ করে চলে এসেছি, তেমন করেই হঠাৎ করে হারিয়ে যাব। এখানে এমন কেউ আছে কি যে নিজের জন্ম ঠিক করে এসেছে? তাহলে মৃত্যু নিয়ে এত চিন্তা কেন? যেভাবে এলাম হঠাৎ, সেভাবেই চলে যাব হঠাৎ। আর কিছুই না, সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করে। সিরিয়াসলি নিও না। নিস্ত্রয় গুণ্য ভব অর্জুন। এখন বুঝতে পারছো মানেটা? অত সিরিয়াস হয়ে নিও না। তুমি এর প্রভাবগুলো বুঝতে পারছো? তুমি অনেক কর্তৃপক্ষকে সম্মান করা বন্ধ করে দেবে। তুমি জানো ওই লোকটা সেখানে আছে মূলত পরিস্থিতির কারণেই। আর একটা সময়, আর একটা যুগ, আর একটা পরিস্থিতি হলে সে একেবারেই ওখানে থাকতো না। তাহলে আমি তাকে কিভাবে সম্মান করব? ওর নিজের বলে কিছুই অর্জন নেই,
ওখানে কিছুই নেই যা ওর নিজস্ব। যেটা তোমার নিজের সেটাকেই বেদান্তে চূড়ান্ত সত্য বলা হয়। আত্মা, মন, প্রকৃতি হলো সেটা যা আসলে তোমার নয়। সর্বোচ্চ দেবতার একটা বিশাল মূর্তি থাকতে পারে। যে কোনো ধুলোর কণা হাওয়ায় ভেসে এসে দেবতার কপালে বসে যেতে পারে। এটা কি অসম্ভব? এমন তো সবসময়ই হয়। তুমি গিয়ে দেবতার কপাল মুছবে, দেখবে ধুলো জমে আছে। তাহলে কি তুমি সেই ধুলোকে শ্রদ্ধা করতে শুরু করবে? একেবারেই হঠাৎ করে যদি তুমি কোনো উঁচু জায়গায় পৌঁছে যাও, আমি তোমাকে বিশেষ কিছু ভাবব না। এটা কেবল একটা কাকতালীয় ব্যাপার, আর কাকতাল তো কাকতালি হয়। এতে কিছু পবিত্র নেই, পুজো করার মতো কিছু না। ঠিক তেমনি যারা উঁচু জায়গায় বসে আছে তাদের বেশিরভাগই যেন দেবতার কপালে লেগে থাকা এক ফোঁটা ধুলোর মতো। সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তুমিও উল্টোটাও দেখতে পাও। শুধু কেউ একজন দেখে বলে, জীবনের নিচু প্রান্তে থাকা। উত্থান পতন তো থাকবেই, তাই বলে কেউ অযোগ্য হয়ে যায় না। অন্য সময়ে, অন্য পরিবেশে যদি পরিস্থিতি অনুকূল হতো, তাহলে সে হয়তো একেবারে ভিন্ন জায়গায় থাকত। তাই জ্ঞানী মানুষ কখনোই কারো সামাজিক অবস্থান দেখে তাকে বিচার করেন না। সে কি খোঁজে? সে খোঁজে যা আসল। এই মানুষটা কি আসল জিনিসটার মূল্য বোঝে? যদি সে বোঝে, তাহলে সেই আসলে মূল্যবান। আমি তোমার পদবি, ক্ষমতা, টাকা পয়সা বা নামডাকের জন্য তোমাকে মূল্য দেব না, কারণ এসব তো পরিস্থিতির উপর নির্ভর করে। আমি তোমার মধ্যে কি দেখব, যা আসল সেটাই। যদি তুমি আসল জিনিসটার সম্মান করো, তাহলে আমিও তোমাকে সম্মান করি। না হলে তুমি দুনিয়ার প্রেসিডেন্ট হলেও আমার কিছু যায় আসে না। আমার কিছু যায় আসে না। কপালের জোরে হয়তো ওই জায়গায় গেছো, না হলে তুমি কেউ না। ওরা বলে, যদি তুমি অনেকগুলো বানর আর অনেকগুলো কম্পিউটার দাও, তাহলে একদিন কোনো একটা বানর শেক্সপিয়ারের সব লেখা টাইপ করে ফেলবে। ব্যাপারটা শুধু সংখ্যার ওপর নির্ভর করে। বিলিয়ন বিলিয়ন বানর, বিলিয়ন বিলিয়ন সিস্টেম, এবং ওরা এলোমেলোভাবে টাইপ করতে থাকবে। আর কেবল কাকতালীয়ভাবে, কারণ সুযোগ তো অসংখ্য থাকবে, একটা সুযোগ ঠিকঠাক মিলেই যাবে। তখন তুমি বলবে, এইটাই তো শেক্সপিয়ার। কিন্তু আমরা র্যান্ডমনেসকে সম্মান জানাতে যাচ্ছি না। আমি সবসময় বলি, একজন মানুষকে বিচার করো সে যেসব প্রতিকূলতার বিরুদ্ধে লড়ছে তা দিয়ে। প্রতিকূলতার নাম হলো প্রকৃতি। একজন মানুষের মান নির্ধারিত হয় তার প্রকৃতির সঙ্গে সম্পর্কের গুণমান দিয়ে। সে কোথায় পৌঁছেছে সেটা নয়, বরং তার পরিস্থিতিগুলোর সঙ্গে সে কি করেছে সেটাই আসল। পরিস্থিতির সাথে সম্পর্ক, আর ওটা বোঝা আরও কঠিন। তাই আমরা প্রায় আমাদের মূল্যায়নে ভুল করি। আমরা দেখতে চাই ওরা কোথায় পৌঁছেছে, কিন্তু আমরা দেখি না যে ওরা কিভাবে নিজেদের অবস্থার সাথে সম্পর্ক স্থাপন করছে। সেটাই আসলে তোমার দেখা উচিত। কিন্তু অন্যদের মধ্যে সেটা দেখতে গেলে আগে তোমাকে নিজের মধ্যেই সেটা দেখতে জানতে হবে। আমি কিভাবে আমার পরিস্থিতিগুলোর সাথে সম্পর্ক রাখছি? যদি তুমি পরিস্থিতিগুলোকে খুব বেশি গুরুত্ব দাও, তাহলে তুমি বলো,
অজ্ঞতা মানে কি? এ তো স্রেফ এক সাধারণ অজ্ঞতা। তোমার ব্যাংক ব্যালেন্স 1 বিলিয়ন দেখাচ্ছে, আর তুমি এতেই অহংকারে ভরে আছো। যদি হঠাৎ করে সব ফাঁকা হয়ে যায়, আর তখন তুমি একেবারে চুপসে যাও, ভেতর থেকে ফাঁপা হয়ে পড়ো। পরিস্থিতিগুলো তোমার ওপর রাজত্ব করতে থাকে। বেশিরভাগ মানুষই এমন হয়। তুমি যেন তেমন না হও। ধর্মীয় ভাষায় একে বলে সমতা। পরিস্থিতি যেমনই হোক, আমি আমিই থাকি, এটাই সমতা। তুমি এখন যে শান্তির অনুভূতি পাচ্ছ, তার অনেকটাই আসলে পরিস্থিতি নির্ভর, তাই এটাকে খুব গম্ভীরভাবে নিও না। তুমি এতটা শান্ত নও, আর সেটা বোঝা যাবে সাথে সাথেই যখন এই দুইটা দরজা খুলবে। এটা আমার পথ, ওটা তোমার পথ। যতদিন এই ছোট্ট হলঘরটায় দুটো আলাদা ঘর থাকবে, ততদিন বিভাজন থাকবেই। দুটো দরজা মানেই বিভাজন। কারণ আমরা এখানে এক হয়েছি ঠিকই, কিন্তু এরপর আমি আমার পথে যাব, আর তুমি তোমার। এখানে দুটোর অস্তিত্বই দ্বৈততার প্রমাণ। তুমি আলাদা একটা জীবন বেছে নিয়েছ, তাই এটা নিয়েও কিছু বলো না, কারণ তোমার সেই বাছাইটাও পরিস্থিতির উপর নির্ভরশীল। আসলে তুমি নিজে থেকে আলাদা জীবন বেছে নাওনি। ব্যাপারটা এমনই যে হাওয়া যেদিকে বইছে, তুমিও সেদিকেই চলেছ। रुख हवाओं का जिधर है, उधर के हम हैं। পরিস্থিতি অনুযায়ী শান্ত থাকো, আর পরিস্থিতিতে তুমি একদম অসাধারণ, এটা সব কিছুর সাথেই যোগ করে নাও। পরিস্থিতি অনুযায়ী আমি তোমার জন্য আমার জীবনও দিতে পারি, আর তারপর কিছুই তোমায় আঘাত করতে পারে না, কারণ তুমি জানো যেটা ঘটেছে সেটা কেবল পরিস্থিতিগত ছিল। তখন তুমি আর প্রতিশ্রুতির উপর ভরসা করো না, কারণ তুমি জানো সব প্রতিশ্রুতি পরিস্থিতি নির্ভর। কিন্তু শুধু বোকারাই আশা করে যে প্রতিশ্রুতি রাখা হবে। কোনো প্রতিশ্রুতি কখনো রাখা যায় না, কারণ সবকটাই পরিস্থিতি নির্ভর। তাই জ্ঞানীরা কখনো প্রতিশ্রুতির উপর ভরসা করেন না, তারা ভালোবাসার উপর ভরসা করেন। আর যেমনটা আমি প্রায়ই বলি, ভালোবাসায় কোনো প্রতিশ্রুতি থাকতে পারে না।